ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরের শীর্ষ সংবাদগুলির শিরোনাম এক নজরে। অশান্তি ও গুডনাবির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ, বিস্ফোরক দাবি সাংসদ কাকলির। 5.5 ঘন্টা টানা সিআইডি জিজ্ঞাসাবাদ। ভবানীপুর থেকে বেরিয়ে সোজা মমতার কাছে অভিষেক। 14 জুন ফের তলব। বঙ্গে প্রাক বর্ষার দুর্যোগ, 10 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, বইবে ঝড়ো হাওয়া। সবাই পাবেন না পেট্রোল ডিজেল, পাম্পে তেল বিক্রির উপর রাতারাতি কড়া নিষেধাজ্ঞা চাপালো মোদী সরকার। সম্মান না পেলে আর তৃণমূলে নয়, আইপ্যাকে দুষে ঘোষণা অনুব্রতর। মুখ খুললেন ভোটে নিষ্ক্রিয়তা নিয়েও। শান্তি চুক্তি বিষবাও জলে, ট্রাম্পের চরম হুঁশিয়ারির পরে ইরানে বিমান হামলা, তেহরানের পাল্টা আঘাত। সম্মানীয় দর্শক, এবারে আসছি বিস্তারিত সংবাদে। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিনিয়ত ভিডিও সবার আগে সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের বঙ্গ শিরোনাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। এবং ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন লিখে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবারে আসছি বিস্তারিত সংবাদ। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সম্মান না পেলে আর তৃণমূলে নয়, আইপ্যাক দুষে ঘোষণা অনুব্রতর। মুখ খুললেন ভোটে নিষ্ক্রিয়তা নিয়েও। গরু পাচার মামলায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই এবং গ্রেফতারও করে। দীর্ঘদিন জেল খেটেছেন। তিহার থেকে ফেরার পর রাজ্য রাজনীতিতে তাকে আর সেইভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। বীরভূমের দলীয় কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, সম্মান না পেলে আর তৃণমূলের সঙ্গে থাকবেন না, জানিয়ে দিলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। এবারের বিধানসভা নির্বাচনে নিজের নিষ্ক্রিয়তা নিয়েও মুখ খুলেছেন। রাজ্যে এই দলের ভরাডুবির জন্য দায়ী করেছেন আইপ্যাককে। অভিযোগ, জেলা থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত সর্বত্রই টাকা তুলত ওই সংস্থা। সেই কারণেই দলের সংগঠন দুর্বল হয়ে পড়েছিল। সম্প্রতি লোকসভা এবং বিধানসভায় বিদ্রোহী গোষ্ঠীর পৃথক ব্লক গড়ার চেষ্টাতেও ভুল করতে দেখেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। দীর্ঘদিন ধরে জেল খেটেছেন। তিহার থেকে ফেরার পর রাজনীতিতে তাকে আর সেইভাবে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। বীরভূমের অনুব্রতের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৃণমূলের অন্দরেই মাথা তুলেছিল আরেক নাম, কাজল শেখ। তাকে হাসন থেকে এবারে টিকিট দিয়েছিল দল। পরিবর্তনের হাওয়াতেও তিনি জিতেছেন। তবে ভোটের প্রচারে অনুব্রতকে সেভাবে দেখা যায়নি। দলের ভরাডুবির জন্য আইপ্যাককে দুষে তিনি বলেছেন, 1998 সালে দল তৈরি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন। আমরা 7টি আসন জিতেছিলাম। তখন কোনো জ্ঞানীগুণী ছিল না। আমাদের মতো রাখাল বলদরাই দলকে টেনেছে। আইপ্যাককে তখন দরকার হয়নি। পরে তাদের প্রয়োজন পড়ল কেন? ওদের জন্যই দলের এই ভরাডুবি। দুনিয়ার লোকের কাছ থেকে ওরা টাকা তুলেছে। রাজনীতির কিছু জানে না, ওরা পয়সা কামাতেই এসেছিল। কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতা এসেছিল তৃণমূল, আর সেই কংগ্রেসকে চটানো ভুল হয়েছে বলে মনে করছেন অনুব্রত মণ্ডল। তার আক্ষেপ, কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা ক্ষমতা এলাম, কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে। কিন্তু কে কার কথা শুনে? আইপ্যাককে এত টাকা দিল এবং আইপ্যাক এত টাকা তুলল, কিন্তু কেউ যদি জেগে ঘুমায়, দলের তো এই অবস্থা হবেই। পরাজয়ের পর তৃণমূলের অনেকে বিধায়ক এবং সাংসদ বিদ্রোহী হয়ে উঠেছেন। বিধানসভায় পরিষদীয় দল ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 59 জন বিধায়ক ইতিমধ্যেই চিঠি দিয়েছেন স্পিকারকে। তারাই নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন। আবার সংসদীয় দলে ভাঙন স্পষ্ট হয়েছে। কাকলি দাস দস্তিদারের নেতৃত্বে সাংসদেরা চিঠি দিয়েছেন লোকসভার স্পিকারকে। সূত্রের দাবি, তারা পৃথক ব্লক করতে চেয়েছেন এবং এনডিএর শরিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অনুব্রত এই বিদ্রোহীদের কোনো ভুল দেখছেন না। তার কথায়, ভুল তো করছেন না, বিজেপি তো যাচ্ছেন না, আলাদা ফ্রন্ট করছেন। সকলে যেদিকে যাবেন সেদিকেই তো যেতে হবে। অনুব্রত আরও সংযোজক করেন যে মমতা একা হয়ে গিয়েছেন, দেখে খারাপ লাগছে। ওকে আমরা সকলেই ভালোবাসতাম, কিন্তু শেষ দিকে উনি কার পাল্লায় পড়লেন কি জানি, তা জানা নেই। এবারের বিধানসভা নির্বাচনে তাকে কোনো দায়িত্বও দেওয়া হয়নি বলেও দাবি করেছেন অনুব্রত। বলেছেন, এবার আমাকে ভোটের দায়িত্বই দেওয়া হয়নি এবং কেউ দেয়নি। কোর কমিটির বৈঠকে প্রশ্ন করেছিলাম আমার কি ভূমিকা ছিল। বলা হয়, কোনো বিধায়ক ডাকলে আপনি যাবেন না, তাহলে আগ বাড়িয়ে আমার হয়ে যাওয়ার দরকার কি? আমি তো তাই কিছু করিনি। বিজেপি খেটেছে, তাই জিতেছে। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে এখনও তেমন ভাবনা চিন্তা করেননি অনুব্রত। তার কথায়, সম্মান পেলে আমি দল করব, না পেলে চুপচাপ থাকব। অন্য দলে যাব না, বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জেল থেকে ফেরার পর আমি রাজনীতি বন্ধ করে দিয়েছি। ওরা অন্যজনের হাতে ঘি খেয়ে। আসছি অন্য খবরে। অশান্তি ও গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে কোনো ধরনের অশান্তি, গুন্ডামি এবং সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, শান্তি আইন শৃঙ্খলা বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার এবং এই লক্ষ্যে যে কোনো পদক্ষেপ করতে তিনি প্রস্তুত।
কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিজেপির পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় পূর্বতন তৃণমূল সরকারের আমলের আইন শৃঙ্খলার পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টানেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতা আসার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করেছি। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই ধরনের বিশৃঙ্খলা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। আমরা কোনোভাবেই সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হতে দেব না। বিক্ষোভকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে কোনো রকম ধর্মীয় স্লোগানবাজি বা পাথর ছোড়ার মতো ঘটনা বরদাস্ত করা হবে না। যারা ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে শান্তি ফেরাতে এবং আইন অমান্যকারীদের রুখতে তার সরকার যে কোনো চরম সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পরে এবার বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে হাই ভোল্টেজ অ্যাকশনে নামল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। ক্ষমতা এসেই অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বিতাড়িত করার যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন তা বাস্তবে কার্যকর করতে রাজ্য জুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে এই মেগা অপারেশন শুরু করেছে। সীমান্ত জেলা থেকে শুরু করে খাস কলকাতা সর্বত্রই জাল নথিপত্রের তদন্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। নবান্নের সূত্র খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্য জুড়ে আধার কার্ড, ভোটার কার্ড, জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে আত্মগোপন করে থাকা অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এই অভিযান কেবল সীমান্তবর্তী এলাকাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং কলকাতা সহ রাজ্যের সমস্ত প্রধান শিল্প ও শহরাঞ্চলে একযোগে অভিযান চালানো হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই রাজ্য পুলিশের ডিজিপি ও শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে এই অভিযানের রূপরেখা তৈরি করেছেন। অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে এবং জাল পরিচয়পত্র চক্রের পর্দাফাশ করতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো স্পর্শকাতর বিষয়ে সীমান্ত জেলাগুলিতে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করা হয়েছে। আসছি অন্য খবরে, তৃণমূলের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনে যোগ, বিস্ফোরক দাবি সাংসদ কাকলির। বাংলার রাজনীতিতে এক চাঞ্চল্যকর মোড়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের বিস্ফোরক অভিযোগ আনলেন দলেরই বিদ্রোহী সাংসদ কাকলি দাস দস্তিদার। এই গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একটি ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্র ধরে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা সাংবাদিক ইরানের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের সরাসরি যোগসূত্র রয়েছে। এছাড়া বাংলায় তৃণমূল জমানায় সংগঠিত বিশাল চিটফান্ড কেলেঙ্কারির টাকা বাংলাদেশে পাচার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশী দেশের নির্বাচিত সরকার উৎখাতের কাজে এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন রাজ্য সরকারের আমলে সীমান্ত সুরক্ষায় বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি তুলে না দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। চিঠিতে কাকলি দাস দস্তিদার উল্লেখ করেছেন যে অভিযোগগুলি এখনও প্রমাণিত নয়, তবে সেগুলি এতটাই গুরুতর যে দ্রুত সত্যতা যাচাই করা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কাকলির এই দাবি সত্যি প্রমাণিত হলে তৃণমূল কংগ্রেসে বড় ধরনের আইনি ও রাজনৈতিক সংকটের মুখে পড়বে। নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা চলছে। তার উপর ভিত্তি করে এই নতুন অভিযোগ সত্যি প্রমাণিত হলে গোটা দলটা দেশদ্রোহিতার মতো মারাত্মক অভিযোগের মুখে পড়তে পারে, যা তাদের ভবিষ্যৎ ভাবমূর্তির উপর সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে। আসছে অন্য খবরে।